আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি যদি আমরা বলি, প্রথমে আমরা এখানে দেখব যে কয়েকটা জিনিসের সংমিশ্রণ হবে, ঠিক আছে? আমরা এখানে পাবো প্রথমেই নাইট্রোজেন গঠিত ক্ষারক। তাহলে এই নাইট্রোজেন গঠিত ক্ষারক যদি আমরা ব্যাখ্যা করতে চাই, সেটার মধ্যে আবার পিউরিন পাবো, পাইরিমিডিন পাবো, আমরা একটু পরে আলোচনা করব। তাহলে নিউক্লিক অ্যাসিডে প্রথমেই থাকবে নাইট্রোজেন গঠিত ক্ষারক। এরপরে আমরা যেটা পাবো, এখানে পেন্টোজ সুগার থাকবে, এবং 3 নম্বরে যে জিনিসটা থাকবে, এখানে ফসফরিক অ্যাসিড থাকবে, H3PO4 ফসফরিক অ্যাসিড থাকবে। তাহলে নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড, এই 3টার সমন্বয়ে আমাদের তৈরি হবে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যদি বলতে চাই, এই নিউক্লিক অ্যাসিডটা আমাদের যে আমাদের এখানে নাইট্রোজেন গঠিত ক্ষারকের আমরা বলেছিলাম পিউরিন থাকবে, পাইরিমিডিন থাকবে, ঠিক আছে? এখন আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে নিউক্লিক অ্যাসিড কিন্তু ডিএনএ আবার হচ্ছে আরএনএ। এই ডিএনএ আমাদের সবচেয়ে বড় রাসায়নিক অণু, তাই না? কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু যদি বলা হয়, বা আমাদের বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে হচ্ছে আমাদের ডিএনএ। এজন্য আমাদের ডিএনএকে বলা হচ্ছে মাস্টার মলিকিউল, ঠিক আছে? এটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ডিএনএকে বলা হচ্ছে মাস্টার মলিকিউল। এখন আমরা এই যে বললাম নাইট্রোজেন গঠিত ক্ষারক হচ্ছে 2 ধরনের। তাহলে নাইট্রোজেন গঠিত ক্ষার হচ্ছে 2 ধরনের। একটা আমরা বলেছি পিউরিন, আরেকটা হচ্ছে আমাদের পাইরিমিডিন। তাহলে পিউরিনগুলো হচ্ছে আমাদের 1 রিং বিশিষ্ট, 2 রিং বিশিষ্ট থাকবে। পিউরিনগুলো আমাদের 2টা রিং থাকবে, 2টা রিং স্ট্রাকচার থাকবে, এগুলো হচ্ছে পিউরিন। তাহলে পিউরিন কী আছে? জাস্ট 2টা, অ্যাডেনিন এবং হচ্ছে গুয়ানিন, ঠিক আছে? অ্যাডেনিন, আরেকটা হচ্ছে আমাদের গুয়ানিন। তাহলে আমরা সংক্ষেপে এটাকে এ দিয়ে প্রকাশ করি, এটাকে হচ্ছে জি দিয়ে প্রকাশ করি। এই 2টা হচ্ছে আমাদের পিউরিন। পাইরিমিডিনের কথায় যদি আসি, পাইরিমিডিন কিন্তু আমাদের কয়টা? আমাদের হচ্ছে 3টা। পাইরিমিডিন হচ্ছে আমাদের 3টা। প্রথমটা হচ্ছে আমাদের থাইমিন, আমরা এটাকে টি দিয়ে প্রকাশ করি। এরপরে হচ্ছে সাইটোসিন, এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। শেষেরটা হচ্ছে ইউরাসিল, এই ইউরাসিলকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে 2টা হচ্ছে পিউরিন, 3টে হচ্ছে পাইরিমিডিন। খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যে জিনিসটা এখানে, যে ইউরাসিল শুধুমাত্র আরএনএতে থাকবে, এটা ডিএনএতে থাকে না। এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট। ইউরাসিল শুধুমাত্র আরএনএতে থাকবে, এটা ডিএনএতে থাকবে না। এই জিনিসটা আমাদের রাখবে। এখন আমরা বললাম যে নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদে আমরা বলবো এটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে আমাদের আরএনএ। আমরা শুরুতেই যদি ডিএনএর আলোচনায় আসি, তাহলে ডিএনএর ফুল মিনিং কি? ডিতে হচ্ছে ডিঅক্সি, ঠিক আছে? ডিঅক্সি রাইবো, এতে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এতে অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের এই যে ডিএনএতে যে আমাদের রাইবোজ সুগারটা থাকবে, সেই রাইবোজ সুগার কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগার হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবোজ সুগার। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা একটু আগে বলছি মাস্টার মলিকিউল কোনটাকে বলা হয়? ডিএনএকে বলা হয়। এছাড়াও আরও অনেকগুলো সিনোনিম আছে। বলা হচ্ছে জীবনের আণবিক ভিত্তি বলা হয় ডিএনএকে, ঠিক আছে? এছাড়া আমাদের বলা হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হচ্ছে আমাদের ডিএনএকে। এছাড়াও আমরা মিউটেশন বলি, যেটা মিউটেশন হচ্ছে পরিবৃত্তির ভিত্তি বলা হয় আমাদের ডিএনএকে। এছাড়াও তো আমরা বললাম মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএকে। এই সবগুলো কথাই খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমাদের এই যে মানুষের ডিপ্লয়েড কোষে হচ্ছে আমাদের 5 থেকে 6 পিকোগ্রাম, ঠিক আছে? 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। তাহলে পি দিয়ে পিকো, জি দিয়ে গ্রাম, পিকোগ্রাম ডিএনএ থাকে। এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে টোটাল 100 গ্রাম ডিএনএ থাকে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে টোটাল 100 গ্রাম ডিএনএ থাকবে। এই পরিমাণটা আমাদের রাখবে। এছাড়া আমরা ডিএনএর ভৌত গঠন বা হচ্ছে আমরা ডিএনএ ডাবল হেলিক্স যখন আলোচনা করি বা করব, তখন আমাদের মনে রাখতে হবে ডিএনএ ডাবল হেলিক্স।
তাহলে ডাবল হেলিক্স কেন? ডিএনএ যেহেতু দ্বিসূত্রক, সেখান থেকে ডাবল হেলিক্স। তাহলে ডাবল হেলিক্স যে নীতিমালা, সেটা আমাদের রূপরেখা বা মডেল প্রদান করছে কে? সেটা হচ্ছে ওয়াটসন এবং হচ্ছে ক্রিক। ওয়াটসন এবং ক্রিক সালটাও খুব ইম্পর্টেন্ট। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক কী করছে? ডিএনএ ডাবল হেলিক্স মডেল প্রদর্শন করে বা আমাদের হচ্ছে প্রণয়ন করে। এখন এখানের মধ্যে আমাদের যেটা রাখবে, এর আগে 4 গবস রুল, ঠিক আছে? 4 গবস, বিজ্ঞানী 4 গবস রুল। এই 4 গবস রুল জিনিসটা কি আমরা বলেছিলাম যে আমাদের নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এরপর হচ্ছে থাইমিন, এই জিনিসগুলো আছে। তাহলে এই যে 4 গবস রুল হচ্ছে ডিএনএ অণু সম্পর্কে, অর্থাৎ ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডিনিন এবং থাইমিন, সমপরিমাণ সাইটোসিন এবং গুয়ানিন। তাহলে যতগুলা অ্যাডিনিন ততগুলা থাইমিন, যতগুলা সাইটোসিন ততগুলা গুয়ানিন, এই সমপরিমাণটাকেই আমরা বলছি 4 গবস রুল। তারা থাকবে সমপরিমাণ হিসেবে। এই জিনিসটা আমাদের জানতে হবে, এটা হচ্ছে 4 গবস রুল। এখন ডিএনএ ডাবল হেলিক্স মডেলে কিন্তু আমাদের যখন সিকিউতে আসবে, তখন কিন্তু আমাদের এই যে এই ছবিটা কিন্তু আঁকতে হয়, এবং এই ছবি থেকে আমাদের এমসিকিউ অনেক কিছু জানার আছে। আমরা প্রথমেই জানবো যে এই যে এখানে একটা, এই যে আমাদের এটা একটা সূত্রক এবং এটা আরেকটা সূত্রক, তাই না? 2টা সূত্রক এখানে সন্নিবেশিত হয়েছে। তাহলে 2টা সূত্রকে আমাদের হচ্ছে 2টা সূত্রকের ব্যাস, দেখো এই যে সূত্রক, এই যে আরেকটা সূত্রক, এই 2টার ব্যাস বলা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে যে কথাটা লিখবো সেটা হচ্ছে হেলিক্স দুটির ব্যাস, ঠিক আছে? হেলিক্স দুটির ব্যাস আমাদের 20 অ্যাংস্ট্রম। এগুলো আমরা এমসিকিউ আলোচনা করতেছি কী কী আসতে পারে। 20 অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান কত? সেটা থেকে আমরা হচ্ছে ন্যানোমিটারে নেব, 2 ন্যানোমিটার হয়ে যায় এটা। তাহলে হেলিক্স দুটির ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এটা আমরা পেলাম। এছাড়া আমরা প্রত্যেকটা প্যাচ বা ঘূর্ণন, আমরা একটা ঘূর্ণন কখনই, যেখানে দেখানো হয়েছে, এই যে আমরা যদি এখান থেকে শুরু করি, এখান থেকে এসে এখান পর্যন্ত বলা হচ্ছে একটা ঘূর্ণন। আমরা যেরকম পর্যায়কার দেখাই, এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দোলনকার বা পর্যায়কার দেখানো হয়, একইভাবে ঘূর্ণন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা ঘূর্ণন, সেই একটা ঘূর্ণনের আমাদের দৈর্ঘ্য বলা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই যে 34 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের পরবর্তী কথা হচ্ছে, আমরা এই যে প্রতিটি প্যাচে, প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। এটাকে আমরা ন্যানোমিটার নিলে কত হবে? 3.4 ন্যানোমিটার, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য। তাহলে কোনটা কি বলতেছি আমরা খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের প্রত্যেকটা প্যাচে আমাদের এই যে এখানে এই যে অ্যাডিনিন দ্বিবন্ধন, থাইমিন, তারপর যে সাইটোসিন 3টা বন্ধনের সাথে গুয়ানিনের সাথে থাকবে। এই বন্ধনগুলা হাইড্রোজেন বন্ধন, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সন্নিবেশিত। তাহলে আমাদের এই ডাবল হেলিক্সে প্রতিটি প্যাচে আমাদের হাইড্রোজেন বন্ধন, প্রত্যেকটা প্যাচে হাইড্রোজেন বন্ধন থাকবে কয়টা করে? 25টা করে, ঠিক আছে? 25টা করে হাইড্রোজেন বন্ধন থাকবে, এটা খেয়াল রাখতে হবে। এটা গেল আমাদের হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ধন কয়টা আছে। এছাড়া আরেকটা কথা যে প্রত্যেকটা প্যাচে আমাদের, প্রত্যেকটা ঘূর্ণনে যদি বলি বা প্যাচে বলি মনোনিউক্লিওটাইড, এই মনোনিউক্লিওটাইডের সংখ্যা আমাদের 10 জোড়া। এই যে সংখ্যাগুলো বললাম, এগুলো এমসিকিউতে ইম্পর্টেন্ট। আমরা বলেছি প্রথমেই যে হেলিক্স দুটার ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, প্রত্যেকটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, প্রত্যেকটা প্যাচে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 25টি এবং মনোনিউক্লিওটাইড সংখ্যা হচ্ছে 10 জোড়া। তাহলে অপশনে যদি 10 জোড়া না দিয়ে কয়টা দিবে? 20টা হিসেবেও দিতে পারে। এরপরে হচ্ছে আমাদের, এটা গেল আমাদের কি, এই যে ডিএনএ ডাবল হেলিক্সের আলোচনা। আমরা ডিএনএর অন্য নাম আমরা পড়ে ফেলছি, আণবিক ভিত্তি, পরিবৃত্তির ভিত্তি, ঠিক আছে, বংশগতির রাসায়নিক ভিত্তি, এবং একই সাথে মাস্টার মলিকিউল বলা হয়। আমরা এখন যদি আরএনএতে যাই, আমরা আরএনএ, ঠিক আছে, আরএনএতে গেলে আমরা কি, তাহলে ডি হচ্ছে ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডি হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে যে এখানে যে আমাদের সুগারটা, পেন্টোজ সুগারটা থাকবে, সেটা হচ্ছে রাইবোজ সুগার। ওইখানে ছিল ডিঅক্সি রাইবোজ, এখানে হচ্ছে রাইবোজ সুগার। তাহলে এগুলো কিন্তু 5 কার্বন বিশিষ্ট সুগার। কোষ রসায়ন অধ্যায় এগুলার গাঠনিক ছবি আঁকতে হয়, ঠিক আছে, যেহেতু অনেকের এইচএসসিতে এই অধ্যায় থাকবে না,
ঠিক আছে। তাহলে আমাদের রাইবোজ সুগার কিন্তু 5 কার্বন বিশিষ্ট সুগার, এবং এটা হচ্ছে আমাদের কোথায় থাকে, আরএনএতে থাকে। এবং আরএনএর যে অবস্থান, সে অবস্থানে শতকরা 90 ভাগ, অর্থাৎ আরএনএর শতকরা 90 ভাগ থাকে কোথায়, সাইটোপ্লাজমে। আরএনএর শতকরা 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, এবং আরএনএর 10 ভাগ থাকে আমাদের নিউক্লিয়াসে। দুইটা কথা পাইলাম, একটা হচ্ছে আমাদের আরএনএর 90% জায়গা থাকবে কোথায়, সাইটোপ্লাজমে, 10% কন্টেন্ট থাকবে নিউক্লিয়াসে। দুইটা জিনিস। এরপরে আমরা আরএনএর শ্রেণীবিভাগের মধ্যে আমরা 5 প্রকার আরএনএ পাবো। তাহলে আরএনএ শ্রেণীবিভাগে আমরা 5 প্রকার আরএনএ পাবো। আরএনএ হচ্ছে আমাদের 5 প্রকার। প্রথমেই যদি আমরা আসি টি আরএনএ, তাহলে এই ছোটো হাতের টি দিয়ে বলা হচ্ছে ট্রান্সফার। ঠিক আছে, ট্রান্সফার করবে। কি ট্রান্সফার করবে আমরা জানবো। তাহলে শুরুতেই আমরা 1 নাম্বার প্রকারভেদে আছে টি আরএনএ। এখন কথা হচ্ছে আমাদের এই টি আরএনএতে বলা হচ্ছে আরএনএর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাকার, ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ হচ্ছে আমাদের টি আরএনএ। সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ হচ্ছে আমাদের টি আরএনএ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং কোষের 15 ভাগ আরএনএ হচ্ছে টি আরএনএ। তাহলে আরএনএর যে আমাদের হচ্ছে 100%-100%-এর মধ্যে 15 ভাগই থাকবে কি, টি আরএনএ। আরএনএর 15 ভাগই হচ্ছে টি আরএনএ। এই কয়েকটা কথা আমাদের খেয়াল রাখতে হবে। এখন টিআরএনএর মধ্যে আমাদের 5টা বাহু এবং 4টা ফাঁস, এটা যদি আমরা খেয়াল করি, আমরা ছবিতে একটু খেয়াল করতে হবে। এই যে আমাদের এখানে 5টা বাহু, ঠিক আছে, টিআরএনএতে আমাদের 5টা বাহু, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে টিআরএনএর মধ্যে আমাদের 5টা বাহু রয়েছে। তাহলে আমাদের এখানে বাহুগুলো কি কি দেখো, বাহুগুলো একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু, একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু, আরেকটা হচ্ছে টি ফাঁস বা টি বাহু বলা হয়, আরেকটা হচ্ছে আমাদের অ্যান্টিকোডন বাহু, এবং আরেকটা হচ্ছে ডি বাহু, আরেকটা হচ্ছে অতিরিক্ত বাহু। তাহলে 5টা বাহু কি কি পাইলাম, অ্যামিনো অ্যাসিড বাহু, অতিরিক্ত বাহু, টি বাহু, ডি বাহু, অ্যান্টিকোডন বাহু। ঠিক আছে, এই বাহুগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এমসিকিউ এখানে যেটা বারবার আসে যে আমাদের কোনটিতে অ্যান্টিকোডন থাকে, তাহলে টিআরএনএতে কিন্তু অ্যান্টিকোডন বাহু থাকে, অ্যান্টিকোডন আর কোথাও থাকবে না। কোডনের বিপরীতে যে কোডন, সেটা হচ্ছে অ্যান্টিকোডন, অ্যান্টি মানে বিপরীত, সেই অ্যান্টিকোডন ফাঁস বা অ্যান্টিকোডন বাহু থাকবে আমাদের টিআরএনএতে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই টিআরএনএতে আমরা 5টা বাহু পাইলাম, এটা এমসিকিউতে লাগবে। এখন আমাদের মেইন কথা হচ্ছে টিআরএনএর যে কাজ, ঠিক আছে, টিআরএনএর কাজ খুব ইম্পর্ট্যান্ট। তাহলে টিআরএনএর কী কাজ, আমরা টিতে বললাম ট্রান্সফার করবে। কি ট্রান্সফার করবে, এটা অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে। তাহলে কথা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে কোথায় ট্রান্সফার করবে, আমাদের এমআরএনএতে। এম দিয়ে হচ্ছে মেসেঞ্জার, এমআরএনএ অণুতে স্থানান্তর করে। তাহলে এমআরএনএ হচ্ছে আরএনএর আরেকটা প্রকারভেদ। তাহলে টিআরএনএর কাজ হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে দিবে, করে দেওয়া, এটাই হচ্ছে ট্রান্সফার, একটা থেকে আরেকটাতে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের ট্রান্সফার। এরপরে আমরা পরের প্রকারভেদই হচ্ছে আমাদের এমআরএনএ, ঠিক আছে, এমআরএনএ। তাহলে এম দিয়ে আমরা বললাম মেসেঞ্জার, এম দিয়ে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। তাহলে মেসেঞ্জার কথাটার অর্থ হচ্ছে বার্তাবহ। এখন আমরা এই মেসেঞ্জার আরএনএ, এই আমরা যদি এই যে এমআরএনএ যেটা বললাম, এমআরএনএ কীভাবে প্রডিউস হয়, আমরা এই অধ্যায় শেষে আছে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে আমাদের এমআরএনএ তৈরি হয়। এটা তো এখন জানার দরকার নেই, আমরা ডিটেলস যেহেতু আছে ওই সময় পড়ব। এখন আমাদের এখানে আমরা ওই সময় বললাম টিআরএনএ কত ভাগ দখল করে, 15 ভাগ, আর এটা হচ্ছে আরএনএর 5 থেকে 10 ভাগ জায়গা দখল করে। আরএনএর 5 থেকে 10 ভাগ জায়গা দখল করে, এই জিনিসটা আমাদের লাগবে। এখন আমরা বললাম যে মেসেঞ্জার মানে বার্তাবহ, বার্তা বহন করে নিয়ে যাবে, কোথায় বহন করে নিয়ে যাবে, এটা আমাদের লাগবে। তাহলে এমআরএনএর কাজের মধ্যে আমরা বলবো যে এটা যে প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে কোথায় নিয়ে যাবে, সাইটোপ্লাজমে নিয়ে যাবে। তাহলে কথা হচ্ছে এটা প্রোটিন সংশ্লেষণের বার্তা, প্রোটিন সংশ্লেষণ করার যে বার্তা, সেটা আমাদের নিউক্লিয়াস থেকে কোথায় নিয়ে যাবে, সাইটোপ্লাজমে নিয়ে যাবে। এটা হচ্ছে মেইন কাজ। আমরা একটা করে কাজ মনে রাখবো, বেশি কাজ আমাদের মনে রাখতে হবে না। আরএনএর প্রকারভেদের মধ্যে একটা করে কাজ আমরা মনে রাখবো। এরপরে আমাদের যেটা প্রকারভেদ, সেটা হচ্ছে
rRNA, ছোট হাতের আর দিয়ে হচ্ছে রাইবোজোমাল, ঠিক আছে, রাইবোসোমাল বা রাইবোজোমাল। তাহলে এটা হচ্ছে আমাদের রাইবোসোম। আমরা অঙ্গাণু একটা পড়েছি রাইবোসোম। রাইবোসোমের মেইন কাজ ছিল প্রোটিন সংশ্লেষণ। তাহলে এই রাইবোসোমাল আরএনএ রাইবোসোমের প্রধান গাঠনিক উপাদান। প্রথম কথা হচ্ছে আমাদের rRNA সম্পর্কে। rRNA হচ্ছে রাইবোসোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে, প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে, ঠিক আছে। এবং খুবই ইম্পর্টেন্ট, আমরা সর্বোচ্চ পরিমাণ জায়গা দখল করবে এটা 80 থেকে 90 ভাগ। আরএনএর মধ্যে 80 থেকে 90 ভাগ জায়গা দখল করবে আমাদের এই রাইবোসোমাল আরএনএ, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এটা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে। আর রাইবোসোমাল আরএনএ কি করবে, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে। যেহেতু আমরা এটা রাইবোসোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আবার একই সাথে আমরা জানি রাইবোসোম প্রোটিন সংশ্লেষণ করে, যার মেইন কাজ। তার প্রোটিন সংশ্লেষণে হেল্প করবে আমাদেরকে এই rRNA। এরপরে আমাদের যেটা প্রকারভেদের মধ্যে পড়বে সেটা হচ্ছে gRNA। তাহলে জি দিয়ে আমাদের হচ্ছে জেনেটিক, বংশগতীয়, ঠিক আছে, বংশগতীয় আরএনএ। এই বংশগতীয় আরএনএর প্রধান কাজও বলা হচ্ছে প্রোটিন তৈরি করা। তাই এই যে জেনেটিক আরএনএর প্রধান কাজও কী করা, প্রোটিন তৈরি করা। এটা থেকে আমাদের তেমন কিছু মনে রাখতে হবে না, এবং এটা মনে রাখতে হবে অধিকাংশ জীবদেহে কিন্তু এটা অনুপস্থিত থাকে, ঠিক আছে। এরপরে সর্বশেষ যে প্রকারভেদ mRNA, এই mI দিয়ে হচ্ছে মাইনর আরএনএ, ঠিক আছে। তাহলে মাইনর মানে ক্ষুদ্র যে আরএনএ সেটাই হচ্ছে আমাদের মাইনর আরএনএ। এই মাইনর আরএনএর কাজ খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের এনজাইম হিসেবে কাজ করে এবং এনজাইমের কাঠামো দান করে। দুইটা কথা, সে ডিরেক্ট এনজাইম হিসেবে কাজ করতে পারবে, এনজাইম হিসেবে কাজ করে, অথবা আমাদের এনজাইমের কাঠামো দান করে। দুইটা কথা আমরা মনে রাখব। এটা গেল আমাদের কি, এই যে ডিএনএ এবং আরএনএ সম্পর্কে আলোচনা। আমরা এখন এই যে রেপ্লিকেশনে ঢুকবো, ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এই ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে আমাদের 3টা প্রস্তাব, ঠিক আছে। ডিএনএ রেপ্লিকেশন 3ভাবে করা যায়। তাহলে আমাদের ডিএনএ রেপ্লিকেশন মানে একটা মাতৃ ডিএনএ থেকে আরেকটা নতুন ডিএনএ, ডটার ডিএনএ তৈরি করা। সোজা কথা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়া হচ্ছে আমাদের রেপ্লিকেশন। এখন রেপ্লিকেশন করা হচ্ছে কয়ভাবে, 3টা ভাবে। প্রথমে আসো সংরক্ষণশীল অনুকল্প। তাহলে এগুলোকে বলা হয় অনুকল্প, যেহেতু প্রস্তাব করছে তাহলে আমাদের সংরক্ষণশীল অনুকল্প, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন সংরক্ষণশীল অনুকল্প মাধ্যমে করা যেতে পারে। এছাড়া আমাদের অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, এবং আরেকটা হচ্ছে বিচ্ছুরণশীল, ঠিক আছে, বিচ্ছুরণশীল অনুকল্প। এই 3টা জিনিস যদি আমরা ব্যাখ্যা করতে চাই যে কোনটা সংরক্ষণশীল, কোনটা আমাদের অর্ধ সংরক্ষণশীল, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা যদি দেখি, তাহলে দেখো আমাদের যেটা অর্ধ মানে অর্ধেক, তার মানে যে নতুন ডটার ডিএনএটা হবে তাতে মাতৃদেহের অর্ধেক ডিএনএর আমাদের স্ট্রাকচার স্থান পাবে, আরেকটা অর্ধেক হবে নতুন। দেখো প্যারেন্ট ডিএনএ মলিকিউল, আমাদের এই জিনিসটা হচ্ছে প্যারেন্ট ডিএনএ মলিকিউল, এবং এখানে এই যে দুইটা দেখতে পাচ্ছ স্ট্র্যান্ড, ডিএনএ দুইটা স্ট্র্যান্ড, ডাবল স্ট্র্যান্ড থাকে, এবং ডটার ডিএনএ মলিকিউলের এখানে এই যে এটা কিন্তু আমাদের প্যারেন্টের থেকে আসছে, এজন্য এই যে কারো দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু এটা এই যে ছাপ দিয়ে বোঝানো হয়েছে, এটা হচ্ছে আমাদের ডটার। তাহলে আমাদের রেপ্লিকেটেড ডটার ডিএনএ ডুপ্লেক্স, নতুন যে ডটারটা হবে সেটা একটা প্যারেন্টের স্ট্র্যান্ড আর একটা নতুন স্ট্র্যান্ড। তাহলে এই যে অর্ধেক একটা আগের মাথা থেকে আসছে, একটা নতুন হয়েছে, এটাকেই বলা হয় আমাদের কি অর্ধ সংরক্ষণশীল। আর দুইটাই যদি মাথা থেকে হইতো তাহলে বলা হতো সংরক্ষণশীল। আর কিছু মাথা থেকে কিছু নতুন, কিছু মাথা থেকে কিছু নতুন, কিছু অংশ আলাদা, এটাকে বলা হচ্ছে বিচ্ছুরণশীল। আশা করি কোনটা কি আমরা বুঝতে পারছি। এখন আমাদের মেইন প্রক্রিয়াটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। তাহলে আমরা এটা প্রমাণিত হয়েছে যে সর্বজন স্বীকৃত যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, ঠিক আছে, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, এটা আমাদের মনে রাখতে হবে, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এখন আমাদের এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি সর্বপ্রথম
এই শব্দটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী আমাদের প্রয়োগ করে, সেটা রাখবে স্ট্যান্ড। ঠিক আছে, আমাদের সর্বপ্রথম অর্ধ সংরক্ষণশীল শব্দটা প্রয়োগ করেন স্ট্যান্ড, বানান হচ্ছে এটা। এরপরে আমরা যদি বলি এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কোন ব্যাকটেরিয়াতে সর্বপ্রথম প্রমাণ করা হয়েছে, ওই যে একটা ফেমাস ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ইকোলাই, ইস্টেরিসিয়া কোলাই। এই ব্যাকটেরিয়াতে সর্বপ্রথম অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা প্রমাণ করা হয়েছে। কোন বিজ্ঞানী করছে আমাদের রাখবে, সেটা হচ্ছে ম্যাসেলসন স্টাহল। ঠিক আছে, স্টাহল। তাহলে দেখো আমরা কিভাবে মনে রাখবো, এই যে ই দিয়ে ইকোলাই, ই দিয়ে স্টাহল, উচ্চারণ ইস হয়, এজন্য ই দিয়ে ইকোলাই, ই দিয়ে স্টাহল। তাহলে বিজ্ঞানী স্টাহল আমাদের ইকোলাই কোষে সর্বপ্রথম অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করে। এছাড়া আমাদের ক্ল্যামাইডোমোনাস যে শৈবাল আছে, ঠিক আছে, ক্ল্যামাইডোমোনাস এই শৈবালে, এটা একটা শৈবাল, ঠিক আছে, এই শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি আমাদের প্রমাণ করে হচ্ছে সাইমন। তাহলে একটা শৈবাল, স দিয়ে সাইমন, আমরা সব অক্ষরের সাহায্যে মনে রাখবো, না এটা আমাদের গোলমাল রাখবেই। তাহলে স দিয়ে সাইমন, শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কে প্রমাণ করেন, সেটা হচ্ছে বিজ্ঞানী সাইমন। তাই আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রয়োগ করব। এখন এই যে সিকিউ বা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো, ডিএনএ রেপ্লিকেশন। তাহলে আমরা শুরুতেই যদি কিভাবে রেপ্লিকেশন হয় সেটা যদি জানি, তাহলে আমরা আগেই বলছি একটা ডিএনএ থেকে আরেকটা নতুন ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াই হচ্ছে আমাদের রেপ্লিকেশন। এখন রেপ্লিকেশনের মধ্যে যে রিকোয়ারমেন্ট কী রাখবে সেটা যদি আমরা বলি, প্রথমে আমাদের কি রাখবে, আমাদের প্রধান এনজাইমটা, এমসিকিউতে যেটা রাখবে, ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইমটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। এবং এছাড়া এখানে আমাদের কি রাখবে, প্রাইমার রাখবে, প্রাইমার মানে বাহক, প্রাইমার রাখবে, আমাদের একটা ছাঁচ রাখবে। ঠিক আছে, এছাড়া আমাদের অনেক যে নিউক্লিওটাইড রাখবে। ঠিক আছে, নিউক্লিওটাইড অসংখ্য ফসফেট রাখবে। আমরা যদি বলি এই যে ডিঅক্সি, ডিএটিপি, ডিজিটিপি, ডি দিয়ে ডিঅক্সি, তারপর অ্যাডেনিন ট্রাইফসফেট, ঠিক আছে, এরপর হচ্ছে জিটিপি গুয়ানিন ট্রাইফসফেট, এভাবে ডিসিটিপি, ঠিক আছে, সি দিয়ে হচ্ছে সাইটোসিন, এভাবে আসবে। তো এই জিনিসগুলো আমাদের রাখবে, এগুলো এত বেশি ইম্পর্ট্যান্ট। আমরা প্রক্রিয়াতে যদি ঢুকি, আমরা যখনই রেপ্লিকেশনের জন্য আগাবো, আমাদের ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক পেঁচানো অবস্থায় থাকবে। এই পেঁচানো অবস্থা থেকে আমাদের কি করতে হবে, খুলতে হবে দুইটা জিনিসকে। তাহলে আমাদের শুরুতেই যে ডাবল হেলিক্সের প্যাচ, এই প্যাচ খুলতে সাহায্য করবে কোন এনজাইম, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের হেলিকেজ এনজাইম। তাহলে এটা এমসিকিউতে রাখবে বা সিকিউতে লেখার সময় এগুলো লিখতে হবে যে প্রথমেই দ্বিসূত্রক ডিএনএ প্যাচ খুলতে সাহায্য করবে আমাদের হেলিকেজ এনজাইম। ঠিক আছে, এরপরে প্যাচ খুলে গেছে, এখন যাতে প্যাচটা আবার কি না প্যাঁচানো অবস্থায় ফেরত যেতে না পারে, সেই ফেরত যাওয়া রোধ করবে আমাদের কোন এনজাইম, সেটা হচ্ছে টপো আইসোমারেজ। তাহলে এই টপো আইসোমারেজ এনজাইমটা আমাদের কি করবে, আমাদের প্যাচ তৈরি হতে দিবে না, পুনরায় প্যাচ তৈরি হতে দেয় না। ঠিক আছে, প্যাচ তৈরি হতে দিবে না, এই কথা আমাদের রাখবে। এরপরে আমাদের যেটা রাখবে, এই যে আমাদের প্যাচ তৈরি হতে দিবে না। এখন এই যে হাইড্রোজেন বন্ধনগুলো তো আলাদা হয়ে গেছে, তাই না, দুইটা সূত্রের অ্যাডেনিনের সাথে কে থাকে, এ ডাবল বন্ড টি, মানে অ্যাডেনিনের সাথে থাইমিন, এগুলো বলা হয়নি, এখন একটু বুঝে নাও। অ্যাডেনিন দুইটা হাইড্রোজেন বন্ধনের সাথে থাইমিনের সাথে বাইন্ড হয়, আর সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে গুয়ানিনের সাথে বাইন্ড হয়। ঠিক আছে, এটা রাখবে। তাহলে সাইটোসিন আর গুয়ানিনের মধ্যবর্তী যে বন্ধন 3টা হাইড্রোজেন, 3টা বন্ধন, আর অ্যাডেনিন আর থাইমিন 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে বাইন্ড হয়। তাহলে যখন আমাদের 2টি স্ট্র্যান্ড হচ্ছে আলাদা হয়ে গেছে, হাইড্রোজেন বন্ধনগুলোও কি হয়ে গেছে, ভেঙে গেছে। এই হাইড্রোজেন বন্ধন যাতে আবার তৈরি হতে না পারে, এখানে কোন এনজাইম রাখবে, এসএসবিপি। তাহলে এখানে সব এনজাইমের খেলা। এস দিয়ে হচ্ছে আমাদের সিঙ্গেল, ঠিক আছে, আরেকটা এস দিয়ে হচ্ছে স্ট্র্যান্ড, আরেকটা বি দিয়ে হচ্ছে বাইন্ডিং, পি দিয়ে হচ্ছে প্রোটিন। ঠিক আছে, তাহলে এসএসবিপির ফুল মিনিং কি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা কি করবে, এটা হাইড্রোজেন বন্ধন তৈরি হতে দিবে না। ঠিক আছে, তৈরি হতে দেয় না, হাইড্রোজেন বন্ধন তৈরি হতে দেয় না।
3টা এনজাইমের নাম গেল আমাদের প্রথম ধাপে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে প্যাচ তৈরি হবে না, হাইড্রোজেন বন্ধনও পুনরায় তৈরি হবে না। এখন আমাদের কি হবে, ডিএনএ পলিমারেজটা আসবে। তাহলে আমাদের মেইন এনজাইমটার কথা কি, ডিএনএ পলিমারেজ, এটাই হচ্ছে রেপ্লিকেশন করবে। এই ডিএনএ পলিমারেজ নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করবে, ঠিক আছে, যেই স্ট্র্যান্ড আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী হবে। তাহলে এই যে ডটার তৈরি করার যে প্রক্রিয়া, সেটা ডিএনএ পলিমারেজ তৈরি করবে, সেটা কোনমুখী হবে, 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এরপরে আমরা এখানে এই যে তৈরি হওয়ার সময় আমাদের 2টা স্ট্র্যান্ড তৈরি হবে। একটা হচ্ছে লিডিং সূত্র, লিডিং স্ট্র্যান্ড, আর একটা হচ্ছে আমাদের র্যাগিং, ঠিক আছে। রিডিং মানে হচ্ছে লিড করবে, এভাবে মনে রাখবা। এখন এই যে এটা আমাদের এই সূত্রটা, লিডিং সূত্রটা নিরবিচ্ছিন্নভাবে ঠিক আছে, নিরবিচ্ছিন্নভাবে কি করবে, আমাদের রেপ্লিকেশন করবে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকবে, নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু এটা বিচ্ছিন্ন, ঠিক আছে। এখানে বৃদ্ধি পাবে, আবার এখানে খালি থাকবে, এখানে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে আমাদের বিষয়। এখন এই নিরবিচ্ছিন্নতা, যেহেতু এখানে হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় বৃদ্ধি পাবে, এই বিচ্ছিন্নতা অবস্থায় বৃদ্ধি পাওয়ার ফলে নিরবিচ্ছিন্নতা দান করবে কি, মানে যাতে আবার সবগুলো জোড়ার আগে এটাকে লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়ানো হবে। লাইগেজ এনজাইম এগুলোকে জোড়া লাগাবে, ঠিক আছে। এরপরে শেষ ধাপ, আমরা এই যে রিডিং সূত্র, র্যাগিং সূত্রের মাধ্যমে আমরা ডটার ডিএনএ পেয়ে যাচ্ছি। এখন এই ডটার ডিএনএতে কোনো হাইড্রোজেন বন্ধনে আমাদের কোনো ভুল হয়েছে কি না, ঠিক আছে। প্রুফ রিডিং বলি না আমরা, যে কোনো একটা লেখা আবার দেখা, যে কোনো কিছু ভুল আছে কি না, তারপর হচ্ছে কোনো ওয়ার্ডে ভুল আছে কিনা, এগুলো আবার ঠিক করা। এই প্রুফ রিডিং এবং মেরামত করবে আমাদের এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা। কোনো বন্ধনে কোনো ভুল হয়েছে কিনা, এর সাথে হওয়ার কথা হচ্ছে টি, এর সাথে সি হয়ে গেছে কিনা, ওই সিকে সরাই টি, থাইমিন আসবে, এটাকেই বলা হয় প্রুফ রিডিং। তো প্রুফ রিডিংও আমাদের কে করবে, ডিএনএ পলিমারেজ এনজাইমটা করবে। এটা হচ্ছে আমাদের যে ডিএনএ রেপ্লিকেশন। এখন আর বোঝার আরও সুবিধার্থে আমরা একটা ছোটোখাটো ভিডিও দেখব, তাই and T. The two strands are complementary. This means that wherever there's a T in one strand, there will be an A in the opposite strand, and wherever there's a C, there will be a G in the other strand. Each strand has a 5' end and a 3' end. The two strands run in opposite directions. This determines how each strand of DNA is replicated. The first step in DNA replication is to separate the two strands. This unzipping is done by an enzyme called helicase and results in the formation of a replication fork. The separated strands each provide a template for creating a new strand of DNA. An enzyme called primase starts the process. This enzyme makes a small piece of RNA called a primer. This marks the starting point for the construction of the new strand of DNA. An enzyme called DNA polymerase binds to the primer and will make the new strand of DNA. DNA polymerase can only add DNA bases in one direction, from the 5' end to the 3' end. One of the new strands of DNA, the leading strand, is made continuously, the DNA polymerase adding bases one by one in the 5' to 3' direction. The other strand, the lagging strand, cannot be made in this continuous way because it runs in the opposite direction. The DNA polymerase can therefore only make this strand in a series of small chunks called Okazaki fragments. Each fragment is started with an RNA primer. DNA polymerase then adds a short row of DNA bases in the 5' to 3' direction. The next primer is then added further down the lagging strand. Another Okazaki fragment is then made, and the process is repeated again. Once the new DNA has been made, the enzyme exonuclease removes all the RNA primers from both strands of DNA. Another DNA polymerase enzyme then fills in the gaps that are left behind with DNA. Finally, the enzyme DNA ligase seals up the fragments of DNA in both strands to form a continuous double strand. DNA replication is described as semi-conservative because each DNA molecule is made up of one old, conserved strand of DNA and one new one. একটা কথা এখানে মিস করছি, সেটা হচ্ছে প্রাইমেজ এনজাইমটা। প্রাইমেজটা কি করবে, আরএনএ প্রাইমারকে, ঠিক আছে, আরএনএ বাহক, প্রাইমার মানে বাহক, আরএনএ প্রাইমারকে আমাদের স্ট্র্যান্ডের সাথে যুক্ত করবে। তাহলে প্রাইমেজ একটা এনজাইম যেটা আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে কি করে, যুক্ত করে, ঠিক আছে। আমরা মনে রাখবো যে প দিয়ে প্রাইমার, প্র দিয়ে প্রাইমেজ নামের সাথে মিল। তাহলে এনজাইমগুলোর নাম আমরা আবার যদি বলি, টপো আইসোমারেজ কী করবে, পেঁচানো অবস্থা থেকে মুক্ত করবে যাতে আবার না পেঁচায় যায়, ঠিক আছে। আর হেলিকেজ কী করবে, প্যাচগুলো খুলে দিবে, শুরুতেই প্যাচ খুলে দিবে। ডিএনএ পলিমারেজ কী করবে, আমরা ডিএনএ পলিমারেজ তো মেন কাজ করতেছে, এবং শেষে প্রুফ রিডিং করবে ডিএনএ পলিমারেজ। এছাড়া প্রাইমেজ বললাম আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে যুক্ত করবে। লাইগেজ কী করবে, এই যে আমাদের
রিডিং সূত্রে বিচ্ছিন্নভাবে যে আমাদের খণ্ডগুলা সেই খণ্ডগুলাকে যুক্ত করবে হচ্ছে আমাদের লাইগেজ। এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এটা কি করবে, হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে দেয় না। এখন কোনো একটা বাইরের কোনো একটা প্রভাবক বা কোনো একটা ইউভি রশ্মি বা কোনো একটা বিষাক্ত পদার্থের কারণে আমাদের ডিএনএর মধ্যে মিসম্যাচ হয়েছে, ঠিক আছে। মিসম্যাচ মানে কি, এই যে ম্যাচ হয় নাই সঠিকভাবে, ম্যাচ হওয়ার জন্য মিসম্যাচ হচ্ছে এর সাথে থাইমিন, অ্যাডিনিনের সাথে থাইমিন আসার কথা, এসে গেছে গুয়ানিন। এরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের দেহে অনেক রোগ সৃষ্টি হবে। তাহলে এই প্রথম কথা হচ্ছে মিসম্যাচের কারণে মানুষের কি হবে, কোলন ক্যান্সার হবে। এছাড়া আমাদের যেটা লাগবে মানুষের এই যে জেরোডার্মা পিগমেন্টোসাম, এটা একটা চর্মরোগ। তাহলে মানুষের মিসম্যাচের কারণে মানুষের একটা চর্মরোগ হবে, সেই চর্মরোগের নাম কি, জেরোডার্মা। ডার্মা মানে স্কিন হবে, পিগমেন্টোসাম, ঠিক আছে। এছাড়া আমাদের স্কিন ক্যান্সারও হইতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের রেপ্লিকেশনে যদি মিসম্যাচ হয়, ভুল কোনো হচ্ছে নাইট্রোজেন বেস এসে আরেকটা